অথই আমি যাচ্ছি। সৈকত সৈকত আমার কথা শুনো, তুমি যেও না প্লিজ। চপ বেয়াদপে, আমি যাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি আর তুই তাকে ডেকে আনছিস। তুই ভাবিস না যে তোর বাবা মরে গেছে বলে তুই যা খুশি তাই করবি। আমি এখনো বেঁচে আছি, আমার কথার বাইরে এক পাও দিতে পারবি না। এই রিকশাওয়ালা, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে, বের হবো বাড়ি থেকে। সৈকত অছয়, তোকে যদি আমি আর এই রিকশাওয়ালার সাথে মেলামেশা করতে দেখি তাহলে আমি যে কত খারাপ হতে পারি সেটা তুই চিন্তা করতে পারবি না। थोड़ी सी जो पीली है चोरी तो नहीं की है ओ रानू ओ मिलो नुसुता संभालो और कहीं हम गिर न पड़े अब्बा अब्बा যাবে? হ্যাঁ যাব। কোথায় যাবেন? যেখানে যেতে চাই, মন যেখানে যেতে চায় সেখানে তো এই রিক্সা যায় না। তাহলে আমাকে কেন বলছেন? যে গাড়ি যায় সেই গাড়িকে বলুন, তাহলে সে আপনাকে সেইখানে নিয়ে যাবে। মন তো পরপারে যেতে চায়, কিন্তু সেই পরপারে রিক্সা, প্রাইভেট কার, পাজেরো, মার্সিডিজ কিছুই তো যেতে পারে না। অবস্থা বিপদে পড়ে আমার বাসা ধানমন্ডি, সেখানেই যেতে হবে। যাবে বাবা? ঠিক আছে যাব। ভাড়া পড়বে 120 টাকা। ডান, আই এগ্রি, ডান। তোমাকে আমি 20 টাকা বাড়িয়ে দেবো। 20 টাকা বাড়িয়ে 70 টাকা দেবো। চল। মদ কি একটু বেশি খেয়ে ফেলেছেন তাই না? কি করে বেশি খাবো? তো বাড়ির লোকজন খুব কঞ্জুস, আমাকে এক বোতলের বেশি খেতেই যায় না। এই একটা বোতল দিয়েছে, এতটা খেয়েছি। হ্যাঁ যাবে বাবা? চলো, তোমার তোমার লস হবে না, 20 টাকা বাড়তি থাকবে। চলো না। বুঝতে পেরেছি, একটু মদটা বেশি খাওয়া হয়ে গেছে তো, এর জন্য হিসাবটাও গোলমাল লেগে গেছে। আপনি আমাকে বলছেন 70 টাকা দিবেন, 20 টাকা বাড়িয়ে দিবেন। আমি আপনাকে বলেছি 120 টাকা দিব। তাহলে 20 টাকা বাড়িয়ে দিলে কিভাবে 70 টাকা হয় বলুন তো? আব্বা, আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করা একটা লোক, আমার হিসাবে ভুল হবে? অসম্ভব। আমার হিসাবে কোনো ভুল নেই, তোমার হিসাব বুঝতে ভুল হয়েছে। শোনো, তুমি 70 টাকা, আমি 70 টাকা, কত হলো? 140 টাকা। তুমি চেয়েছো কত? 120 টাকা। বাড়তি কত থাকলো? 20 টাকা। এখন বুঝেছো কিভাবে তোমাকে আমি 20 টাকা বাড়িয়ে দিলাম? বাহ, আপনার হিসাবের সেন্স তো অনেক ভালো। তো আপনি যাবেন, আমি কেন ভাড়া দিব? আরে তুমিও তো আমার সাথে এখান থেকে ধানমন্ডি পর্যন্ত যাবে, তোমার অর্ধেক ভাড়া আমি কেন দিতে যাবো? বুঝতে পেরেছি, আপনাকে নিয়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আপনি দয়া করে সামনের দিকে যান, অন্য রিক্সা আছে, ওই রিক্সায় চড়ে আপনি ধানমন্ডি চলে যান। আমি 70 টাকায় যাব না। তুমি কেন যাবে আব্বা? আমি তোমাকে নিয়ে যাব, তুমি উঠবে, আমি চালাবো। আই উইল বি দা রিক্সা পুলার। প্লিজ স্যার, মাতলামি করবেন না, আপনি অন্য রিক্সায় চলে যান। শোনো, মদ খাওয়া মানুষের সাথে মাইন্ড করতে নেই আব্বা, কারণ মাইন্ড করলে সাইন করতে পারবা না। মদ খাওয়া মানুষের দুইটা রূপ, একটা ভয়ঙ্কর রূপ আর একটা কুসুম কোমল রূপ। আমি এখন কুসুম কোমল রূপে আছি। আব্বা শোনো, তুমি এখানে বসো, আমি চালাই নিতেছি। আব্বা তুমি যে কয় টাকা চাও আমি সে কয়টাই দেবো। এখন বসো, আমি যাই। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনার চালাতে হবে না, আপনি আমাকে ওই টাকাই দিন, আপনি চলুন। আরে পুরুষ মানুষের এক জবান, আমি যখন বলছি আমি চালাই নিয়ে যাব, আমি চালাই নিয়ে যাব। তুমি ওঠো তো, ওঠো ওঠো ওঠো। আরে বাবা ওঠো। আয়, ফেলো না, অনেক দামি জিনিস। थोड़ी सी जो पीली है। আসাদ ভাই, আপনি এই সময়ে এসে আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু অন্য কাউকে দিয়ে দিচ্ছেন, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। তার জন্য আপনি আমাকে বাসায় ডেকেছেন? ভাবি, টাকা আপনাকে আমাকে কি দিয়েছে সেটা তো আপনার না জানার কথা না। আমার আর এখন টাকার ক্ষুধা নেই, আমি শুধু দায় মুক্তি চাই। আঙ্কেল, আপনি আপনার অংশীদার কাকে দিচ্ছেন সেটা তো আমাদেরও দেখা উচিত, তাই না? সেই মানুষটা কোথায়? আমাদেরও তো তাকে দেখা দরকার। অবশ্যই দেখবে মা, ও 11টা নাগাদ চলে আসবে। স্যার আসতে পারি? হ্যাঁ প্লিজ আসো। কি ব্যাপার সৈকত, তুমি এখানে? এই ফকিন্নির বাচ্চা, তুই এখানে কি করিস? ভাবি আপনি এসব কি বলছেন?
সৈকতকে আমি এখানে আসতে বলেছি। আপনি সৈকতকে আসতে বলেছেন মানে? অথই, তুই এইসব নাটক সাজিয়েছিস? আমি কেন নাটক সাজাতে যাব মা? মনিকা কিছুই জানে না ভাবি। সুমনকে গত রাতে পাওয়ার পরেই আমি ওকে বলেছি আর সকালে যেন আমার বাসায় আসে। এই নিন স্যার। তুমি মনে কিছু করো না বাবা, আমি আসলে রিক্সা চলা মানুষ না। আমার অনেকগুলো গাড়ি আছে, কিন্তু তারপরেও আমি প্রতি রাতে বারে মদ খেয়ে বাসায় রিক্সা চালিয়ে ফিরি। কিন্তু আপনি রাতে রিক্সা চালিয়ে বাসায় কেন আসেন? সব কেন উত্তর তো দেওয়া যায় না বা। যাই হোক, তোমাকে অনেক বিরক্ত করেছি, তুমি ভুল বোঝো না। এখন বলো তো তোমার ভাড়া কত, তুমি কত হলে খুশি হবা? 120 টাকা। আমার ভাড়া হয়েছে 120 টাকা। আপনি আমাকে 120 টাকা দিলেই আমি খুশি, কারণ আমি পারিশ্রমিক ছাড়া বাড়তি কোনো টাকা নেই না। তোমার কথা শুনে আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল। আমি আমি 120 টাকাই দিচ্ছি। এই নাও। স্যার, আপনার মানিব্যাগে এনার ছবি কেন? এ তো আমার বন্ধু হায়দারের ছবি, কিন্তু তুমি একে চিনলে কি করে? স্যার, হায়দার আহমেদ আমার বাবা। তার মানে তোমার নাম সুজন না সৈকত কি জানো? আমার নাম সৈকত, কিন্তু আপনি আমাকে কিভাবে চিনেন? তোমার বুকের বাম পাশে কি একটা জন্মদাগ আছে? হ্যাঁ, কিন্তু আপনি আমার ব্যাপারে এত কিছু জানেন কিভাবে? তোমার বয়স যখন 2 বছর, তখন শেষবার আমি তোমাকে দেখেছিলাম। বাবা, বাবা সৈকত, তুমি বাসার ভেতরে চলো, তোমার সাথে আমার প্রয়োজন আছে। না, আমি তো এখন বাসায় যেতে পারবো না, কারণ আমার রিক্সাটা এখানে রেখে গেলে কেউ চুরি করে নিয়ে যাবে। তোমার রিক্সার কিচ্ছু হবে না, আমার দারোয়ান আছে, সিসি ক্যামেরা আছে, তুমি কোনো টেনশন করো না, তুমি ভেতরে চলো। চাচা, আমি এই অবস্থায় কোনোভাবে ভেতরে যেতে চাচ্ছি না। সৈকত, তুমি বুঝতে পারছো না, তোমাকে আমার ভীষণ দরকার, তোমাকে যেতেই হবে। তুমি এসো, এসো, তোমার রিক্সা দেখছে, আমার লোক দেখছে, এসো। ভাবি, আপনি হয়তো আমার আর আপনার স্বামী মনিরের ব্যবসার শুরুর ইতিহাসটা জানেন না। আমি, আপনার স্বামী মনির আর সৈকতের বাবা হায়দার, আমরা 3 জন মিলে এই ব্যবসাটা শুরু করার পরিকল্পনা করি। আপনার স্বামীর আর আমার 25-50% শেয়ার ছিল, আর সৈকতের বাবার একারই ছিল 50% শেয়ার। স্বভাবতই সে 4 ভাগ করতে চেয়েছিল, 2 ভাগ সে নিত, 2 ভাগ আপনার স্বামী আর আমি। কিন্তু আমার আর মনিরের চাহিদা ছিল লভ্যাংশ 3 ভাগ হবে, সমান 3 ভাগ। আর সেটা হায়দার রাজি না হওয়াতে আমি আর মনির মিলে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে গা ঢাকা দিই। 2 বছর পর আবার ফিরে আসি, তখন আমার 70% আর আপনার স্বামী 30%। আমরা আবার ব্যবসা শুরু করি, ব্যবসা ফুলে ফেপে জাঁকজমক হয়ে যায়। এক সময় খবর পেলাম হায়দার সংসার চালানোর জন্য রিক্সা ড্রাইভার হয়েছে, সে তার স্ত্রী পুত্র বাঁচানোর জন্য রিক্সা চালাচ্ছে। আমি আর আপনার স্বামী মিলে হাসি ঠাট্টা করতাম, কত বড় বোকা, ওর টাকা আমরা নিয়েছি আর ও রিক্সা চালায়। কিন্তু আসলে বোকা না, ও ছিল সরল, ও বন্ধুদের বিশ্বাস করেছে, বিশ্বাসঘাতকতা তো করেছে আমরা তার টাকা নিয়ে তাকে রিক্সাওয়ালা বানিয়েছি। আর সেই শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে। আমার স্ত্রী সন্তান কার অ্যাক্সিডেন্টে মারা যায়। কেন আপনি পাননি সেই শাস্তি? মনির কত কম বয়সে হার্ট অ্যাটাক করে মারা গেল। পরিবার হারানোর ব্যথা আমি বুঝি ভাবি। আমি বুঝতে পেরেছি হায়দারের অভিশাপেই আমাদের এই অবস্থা। আমি তারপরে ওকে খোঁজার জন্য ওদের বাড়িতে যাই। বাড়িতে গিয়ে কাউকে পাই না, শুনলাম ও মারা গেছে। আর ভাবি ছোট্ট সৈকতকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি, যেই মুহূর্তে আমি সৈকতকে পাবো, আমি ওর সমস্ত সম্পত্তি ওকে দিয়ে দিব। আপনি কিন্তু এটা অন্যায় করছেন আসাদ ভাই। যা হবার সে তো অনেক আগে হয়ে গেছে। আপনার ব্যবসার ভাগ যদি কেউ পায়, সেটা আমরা পাবো, সৈকত কেন পাবে? আপনি আপনার অংশীদারিত্ব আমাকে দিন, অথবা অথইকে দিন। ভাবি, আপনার এই কথাটা কিন্তু আমার ভালো লাগলো না। আমার সম্পত্তি, আমার শেয়ার আমি কাকে দেবো সেটা আপনাকে জিজ্ঞাসা করে দেবো? আমি দায় মুক্ত হতে চাই, আর সেই দায় মুক্তি দিতে পারতো একমাত্র হায়দার। আর হায়দার যেহেতু বেঁচে নেই, আমাকে দায় মুক্তি দিতে পারে তারই একমাত্র উত্তরাধিকারী সৈকত। আঙ্কেল, আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন আপনি সেটাই করেন। বললেই হলো নাকি আমি এই ছোট লোকের বাচ্চার সাথে বিজনেস করবো নাকি? আপনি যদি আপনার বিজনেস আমার নামে লিখে দেন, তাহলে আমি আপনার সাথে বিজনেস করব। আর যদি এই ছোট লোকের বাচ্চার নামে লিখে দেন, তাহলে আমি আপনার সাথে বিজনেস করব না। আমি তো গতকালকেই ওর নামে লিখে দিয়েছি ভাবি। এখন থেকে এই ব্যবসা প্রপার্টি সবকিছু 70% মালিক হচ্ছে সৈকত। এখন সৈকত সিদ্ধান্ত নেবে সে আপনার সাথে ব্যবসা করবে কিনা।
বাবা সৈকত, তুমি কি বলো? আঙ্কেল, আমি সব কিছু জানার পর এটা চেয়েছিলাম যে যারা এতদিন ব্যবসায় মালিকানায় ছিল তাদেরকে নিয়ে ব্যবসাটা পরিচালনা করার জন্য। আন্টি যেহেতু চাচ্ছে না একটা রিক্সাওয়ালার সাথে বিজনেস করতে, তাহলে একটা কাজ করুন, আন্টির অংশটুকু আন্টিকে বুঝিয়ে দিন, একটা ডেট ফিক্সড করে তার ব্যবসাটা ক্লোজ করে দিন। ওয়েল ভাবি, তাহলে আগামী 15 তারিখে অফিসে একটা বোর্ড মিটিং ডেকে আমরা একটা সিদ্ধান্তে আসি। সেখানে সিদ্ধান্ত হবে আপনাকে নিয়েও ব্যবসা করবে কি করবে না। আসাদ ভাই, রাগের মাথায় একটা কথা বলেছি বলে সত্যি সত্যি আপনি আমাকে ব্যবসা থেকে ক্লোজ করে দিবেন? এটা তো আমার সিদ্ধান্ত নয় ভাবি, এই কোম্পানির 70% মালিকও। এখন থেকে সিদ্ধান্ত নেবে সৈকত। সৈকত যা বলবে সেটাই হবে। সৈকত, এইটা বোধহয় ঠিক হচ্ছে না। ব্যবসা না থাকলে এই বয়সে আমি চলবো কি করে? আর তাছাড়া অথই ভবিষ্যতে বা কি হবে? অথর ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। অথই বিজনেস পার্টনার নয়, আমার লাইফ পার্টনার হয়ে থাকবে। তাহলে আমি কোথায় যাব? অথই, তুই কিছু বল না সৈকতকে। আমি কি বলবো মা, তুমি আমাকে যেভাবে মানুষ করেছো, সৈকতের সাথে সম্পর্ক হওয়ার পর থেকে আমার সবকিছুই ভুল মনে হয়েছে। তুমি আমাকে ভুল শিক্ষা দিয়েছো, এখন সৈকত যেটা বলবে সেটাই হবে। আমি দিদি মিলে গেল, এখন আঠি তো জঙ্গলে যাবে। বাবা সৈকত, তুমি আমাকে আমের আঠির মতো ছুঁড়ে ফেলে দিও না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার উপরে আমি অনেক অত্যাচার করেছি, আমাকে মাফ করে দাও বাবা। আন্টি, মানুষকে মনুষ্যত্ব দিয়ে বিচার করতে হয়, টাকা পয়সা দিয়ে নয়। শুনুন, যার ভেতরে মনুষ্যত্ব আছে, সততা আছে, সে একদিন না একদিন বড় হবেই। আপনাকে আমি একটা কথা বলেছিলাম আন্টি, উপরওয়ালা চাইলে যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে কোটিপতি বানাতে পারে, আবার মুহূর্তের মধ্যে ফকিরও বানাতে পারে। আমি চাইলে আপনাকে আগামী 1 মাসের মধ্যে নিঃস্ব করে দিতে পারি, রাস্তার ফকির বানিয়ে ফেলতে পারি। বাট সরি, আমি সেটা করব না। যারা ভুল করে অনুতপ্ত হয়, স্বয়ং আল্লাহ তাআলাও তাদেরকে ক্ষমা করে দেন। আর আমি তো মানুষ, আপনার প্রতি আমার কোনো কষ্ট নেই, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আসাদ ভাই, আজ আমি বুঝতে পেরেছি এতদিন আমি ভুল ছিলাম, কিন্তু ওই যে বলেছি সৈকতের সাথে আমি বিজনেস করব না, সেই কথাটা আমাকে রাখতেই হবে। কিন্তু মা, সৈকত তো বললো যে ও তোমাকে ক্ষমা করে দিয়েছে। আগে আমাকে বলতে দে, তারপরে তুই বল। আমি চাচ্ছি এখন থেকে পুরো বিজনেসই সৈকতের হয়ে যাবে, মানে এই বিজনেসের 100 ভাগই সৈকতের নামে থাকবে। তাহলে আপনার আর অথয়ের কি হবে ভাবি? আপনি শুনলেন না ভাই, একটু আগে সৈকত কি বলল? অথৈকে লাইফ পার্টনার করে নেবে। আর আমার তো এখন বয়স হয়ে গেছে, আর এই সয় সম্পত্তির বিষয় আসে কাদের জন্য? ছেলে মেয়েদের জন্য। আমি ওদের সম্পদ ওদেরকে বুঝিয়ে দিয়ে আমি অবসরে যাব। মা, তুমি সত্যি বলছো? আরে বিশ্বাস না হলে স্ট্যাম্প নিয়ে লিখে দিই। আন্টি, এসব কোনো কিছুই লাগবে না। আপনি মা হয়ে যেটা বলেছেন সেটাই সবচেয়ে বড় দুধ। হে, কি অবস্থা? তোমার মাথায় ব্যান্ডেজ কেন? আসার সময় অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্ট মানে কিভাবে অ্যাক্সিডেন্ট করলে? বাইকে অ্যাক্সিডেন্ট করছি। কি, তুমি বাইক অ্যাক্সিডেন্ট করছো? আচ্ছা আচ্ছা, বাইক ঠিক আছে তো? বাইকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো? না, বাইকে কোনো সমস্যা হয়নি। কি সৈকত, বাইকটাও ঠিকঠাক মতো চালাতে পারো না? 2 দিন আগেই তো আমার বাবা যৌতুক হিসেবে তোমাকে বাইকটা দিল। যদি বাইকটা সামনে রাখতে না পারো তাহলে নিলে কেন? তুমি এটাকে যৌতুক কেন বলছো? আমি কি তোমার বাবার কাছ থেকে এটা যৌতুক হিসেবে নিয়েছি নাকি? তোমার বাবাই তো জোর করে আমাকে বাইকটা দিয়েছে, যে বললো বাবা তোমার অফিসে যেতে অসুবিধা হয়, তুমি বাইকটা নাও। আমি তো নিতে চাইনি, তবুও জোর করে দিয়েছে, আর তুমি এটাকে যৌতুক বলছো? ওই একই কথা, নিয়েছো তো। যা হইছে হইছে, একটা কাজ করো, ভিতরে আসো, ফ্রেশ হবে, তোমাকে পানি দিচ্ছি। সৈকত, পানি। শোনো না, আজকে না তোমার স্যালারি পাওয়ার কথা ছিল, পেয়েছো?
হ্যাঁ, স্যালারি পেয়েছি। আমার না আর্জেন্ট 10,000 টাকা লাগবে। টাকাটা প্যান্টের পকেটেই আছে। ঠিক আছে। সৈকত, প্যান্টের পকেটে তো ওয়ালেট নেই। ভালো করে খুঁজে দেখো, ওখানেই আছে। আরে বাবা, আমি ভালো করে দেখতেছি, প্যান্টের পকেটে ওয়ালেট নেই, পাচ্ছি না। দেখ কোথায়, খোঁজো। কি ব্যাপার, পেলে খুঁজে? খুব না বড় বড় গলায় বলতেছিলে প্যান্টের পকেটে আছে, এবার খোঁজো। তার মানে যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম ওখানেই হয়তো পড়ে গেছে। সৈকত, আমি বুঝতে পারি না একটা মানুষ এতটা কেয়ারলেস কি করে হতে পারে। অ্যাক্সিডেন্ট করলে ওয়ালেটটাও হারিয়ে ফেললে, হ্যাঁ? একটু সাবধানে রাখবে না? শোনো, আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, আমি আমার বাবার কাছে গিয়ে আবার নতুন করে টাকা আনতে পারবো না। একটা মানুষ যখন বারবার তার বাপের বাড়ি থেকে টাকা আনে তখন কি তার খারাপ লাগে না? শোনো, আমি আর 1 পয়সাও আমার বাবার কাছ থেকে তোমাকে এনে দিতে পারবো না। আরে তুমি এমন ভাবে কেন কথা বলছো আমার সাথে? মনে হচ্ছে আমি ইচ্ছা করে অ্যাক্সিডেন্টটা করেছি। আরে অ্যাক্সিডেন্টের সময় প্যান্টের পকেট থেকে কখন ওয়ালেট পড়ে গেছে আমি নিজেও জানি না। এখানে আমার ভুলের কি আছে? তোমার ভুল না তো আমার ভুল। বাইকটা আমি চালাচ্ছিলাম, আমার পকেট থেকে ওয়ালেট হারিয়ে গেছে। আমার তো মাথায় কাজই করছে না এটা ভেবে যে পুরো মাস কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে, ঘর ভাড়া কিভাবে দিব, খাবো কিভাবে। তুমি তো একটা কাজ করে চলে এসেছো, তোমার ওয়ালেট রাস্তায় ফেলে চলে এসেছো। আচ্ছা, তুমিও হারিয়ে যেতে পারলে না? তুমি কেন বাসায় আসছো? তুমি কি বলছো একটু বুঝে শুনে কথা বলছো? একটু হিসাব করে কথা বলো। দেখো, অ্যাক্সিডেন্ট করছি আমি ফাজলামও করিনি। আমার মাথা কেটে গেছে, আমার পকেট থেকে কখন কি হয়ে গেছে ওয়ালেট আমি নিজে জানি না। তাহলে এসব কথা কেন বলছো? আমি বাসায় আসার পর থেকে দেখছি তুমি আমাকে বলছো বাইক ঠিক আছে কিনা, এসছো। কই আমাকে নিয়ে তো একটাবার চিন্তা করলেন না? আমি কতটা ব্যথা পেয়েছি, আমার কতটা কষ্ট হচ্ছে, সেই তখন থেকে দেখছি টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা। আমার উপরে তোমার কোনো খেয়াল আছে নাকি শুধুমাত্র টাকা পয়সার উপরে খেয়াল আছে? আচ্ছা সৈকত, তোমার এই অসুস্থতা নিয়ে তুমি একটু বেশি ড্রামা করছো না? আচ্ছা, আমার অ্যাক্সিডেন্ট তোমার কাছে ড্রামা মনে হচ্ছে? তুমি আসলে অনেক সেলফিশ, বুঝছো? অনেক সেলফিশ। হ্যালো, হ্যালো আপু। কি হয়েছে তাড়াতাড়ি বল। অলরেডি আমার মাথা এমনিতেই গরম আছে। আসলে বলছিলাম কি, দুলাভাই কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু কেন? তুই তোর দুলাভাইয়ের কথা এভাবে জিজ্ঞেস করছিস কেন? না আসলে তেমন কিছু না, তুই তো জানিস আমি ভালোভাবে বাইক চালাতে পারি না। তো ভাইয়ার কাছ থেকে আমি আসলে বাইকটা নিয়েছিলাম, আমি ড্রাইভ করছিলাম, তখন অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমি তোকে বলতে নিষেধ করেছিলাম ভাইয়াকে, ভাইয়া যেন তোকে না বলে। আর একটা কথা, ওই ভাইয়ার পার্সটা স্পটে পড়ে গিয়েছিল, তো পার্সটা আমার কাছে আছে। কাল যখন আমি আসব তখন ওটা নিয়ে আসব। ভাইয়ের জন্য তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? তোমার ভাই বলতে নিষেধ করে দিয়েছিল। তুমি কি পাগল? এতক্ষণ আমি তোমাকে এত কথা শুনিয়ে গেলাম অথচ তুমি কিচ্ছু বললে না, সবকিছু চুপচাপ মুখ বুজে সহ্য করে নিলে। আমার ভাই আমাকে ফোন করে সবকিছু বলেছে, অ্যাক্সিডেন্ট আমার ভাইয়ের জন্য হয়েছে। আর তোমার যে ওয়ালেটটা হারিয়ে গেছে ওটাও আমার ভাই পেয়েছে। যাই হোক, সবকিছু যেহেতু ঠিকঠাক আছে এসব নিয়ে আর ভেবে কোনো লাভ নেই। আমি আজকে তোমার জন্য খুব সুন্দর সুন্দর রান্না করব, চলো খাবার খাবে। জানো মনি, সকালবেলা নিউজ পেপারে আমি একটা গল্প পড়ছিলাম। গল্পটা এমন ছিল, একটা স্বামী এবং স্ত্রী। স্বামীটা ইনকাম করতে পারতো না, তাই স্ত্রী তাকে ইজ্জত দিত না, সম্মান করতো না। দেখো, সকালে গল্পটা পড়েছিলাম আর এখন তা আমার সামনে সত্যি হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত তুমি ভেবেছিলে অ্যাক্সিডেন্টটা আমার জন্য হয়েছে, ওয়ালেট হারিয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার উপর রাগ করেছিলে।
যখন শুনতে পেলে তোমার ভাইয়ের কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে, পার্সটা পাওয়া গেছে, তখন তোমার রাগটা শান্ত হয়ে গেল। এর মানে কি দাঁড়ায় জানো তো? তুমি টাকাকে ভালোবাসো, আমার প্রতি তোমার কোনো খেয়াল নেই। কোথাও যেন শুনেছিলাম, পুরুষ মানুষের কাছে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ পুরুষ মানুষের দাম আছে, যখন পুরুষ মানুষের কাছে টাকা থাকবে না তখন তার কোনো দাম নেই। আসলে এটাই সত্য। আমার ক্ষুধা নেই,